দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের আয়োজন নিউজরুম সংলাপে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন সারা দিনভর যে খবরগুলো গুরুত্বপূর্ণ ছিল আর যে খবর নিয়ে আমরা আলোচনা করেছি বার্তা কক্ষে সারাদিনই সেটা নিয়ে আমাদের আলোচনা থাকে। যদিও আজ যখন কথা বলছি সেদিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ হতে যাচ্ছে, সেটি নিয়েও আমরা কথা বলবো। আমাদের তিনজন অতিথির সাথে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে রয়েছেন দৈনিক ইত্তেফাকের বিজনেস এডিটর জামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং সম্পাদক অর্থ কাগজের প্রণব মজুমদার। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। প্রথমে আমরা দেখে নিতে চাই আজকে আমরা বার্তা কক্ষে সর্বশেষ কী শিরোনামগুলো করেছি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আজ, অর্থনৈতিক বৈষম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেলে শয্যা বেচা কেনার অভিযোগ, কল্যাণ সমিতির টাকা নয় ছয় তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। আগাম প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড়ের ক্ষতি কম হয়েছে, সংসদে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী। 1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2014 সালের নির্বাচন আর নয়, তাগিদ নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্রের। রংপুরে 10 বিড়ি কারখানায় 2000 শিশু শ্রমিক, শৈশবেই নানা রোগে আক্রান্ত। আমরা এবার দেখে নিতে চাই অন্যান্য টেলিভিশনগুলো কোন কোন খবরকে গুরুত্ব দিয়ে তাদের শিরোনাম করেছে। ঘরবাড়ি আর ফসল কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় মোড়া, ত্রাণের আশায় কক্সবাজারের লাখো মানুষ। সাহায্য করার জন্য কেউ আসছিল, মানে আমি একা, আমার ঘূর্ণিঝড়ের পর টানা বৃষ্টি, বরগুনায় ভেঙে গেছে বাঁধ, চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, কোমর সমান পানি ভেঙে জানি না পৌঁছতে পারবো কিনা। ঘুষের মামলায় 7 দিনের হাজতবাস, জামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। শ্যামল কান্তি ভক্তকে আগামী 20 জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে দেওয়ার আদেশ প্রদান করে। কাল আসছে 4 লাখ কোটি টাকার বাজেট, কর আদায় আর ভ্যাট আইনে বড় পরিবর্তন। অন্যান্য গত বছরগুলোর তুলনায় যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী এটা যদি খাত ক্ষেত্র বাড়িয়ে যেটা প্রত্যাশা করা হচ্ছে সেটা যদি করা যায়, সেটাই হবে বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে কাল, উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ। আয়ের অনিশ্চয়তা নিয়েই রেকর্ড 4 লাখ কোটি টাকার বিলাসী বাজেট কাল, ভোটার তুষ্টির চেষ্টা বলছেন বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে উপকূলের 16 জেলায় প্রায় 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, পুরোপুরি ধ্বংস 20,000 ঘরবাড়ি, তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। পলিটেকনিকে পরীক্ষা শুরু হচ্ছে, তো আমরা তো পরীক্ষা দিতে আসতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ বৃষ্টিতে যদি অবস্থা হয়, যদি বড় ধরনের কোনো কিছু, তাহলে আমাদের কি অবস্থা হবে? বাঁচার জন্য, জীবনে বাঁচার জন্য যে পানির প্রয়োজন, সেই পানিটা আমরা পাচ্ছি না। রোজা থাকে এত কষ্ট করে নামাজ পড়ার কি হয় বলেন, কিভাবে করবে এই কাজ আমরা? রোজায় পানি সংকটে দুর্বিষহ নাগরিক জীবন, 10 দিনে 1 ফোঁটাও পানি মেলেনি অনেক এলাকায়, মুখে কুলুপ ওয়াসার। কাল বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির, মর্গানদের সমীহ পাচ্ছেন প্রত্যয়ী মাশরাফিরা। এটা এখন সারা ওয়ার্ল্ডকে দেখানোর সময় যে আমরা ওভারসিজে এসেও আমরা এখন অন্যান্য টিমকে প্রেসারে রাখতে পারি। কাল সংসদে উঠছে 4 লাখ কোটি টাকার বাজেট। বড় বাজেটের নামে ফাঁকা আওয়াজ, মির্জা ফখরুল। ষোড়শ সংশোধনী বহালের দাবি নাজমুল হুদার। হোসেনি দালানে হামলা, 10 জেএমবির বিচার শুরু। এবং শক্তিশালী বিস্ফোরণ কাবুলের দূতাবাস এলাকায়, নিহত 80।
দর্শক, এছাড়াও কাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে তেমন 3টি পত্রিকা আমার হাতে এসেছে, তাদের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিই। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ভোটের বাজেট তবুও শঙ্কা। লিখেছে বাংলাদেশ ভারতে হিলিতে ভারত বাংলাদেশ একাকার। ডেইলি সান তাদের প্রধান শিরোনাম মোহিত আনভেইলস বাজেট টুডে। এছাড়া কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে মাথায় নির্বাচন, নজরে ট্যাক্স, সেরা ও বৃহত্তম বাজেট নিয়ে আজ সংসদে অর্থমন্ত্রী। মরায় ক্ষতিগ্রস্ত 2,86,000 মানুষ। আমাদের এই পত্রিকাগুলো প্রসঙ্গক্রমে আপনাদের কাছে আবার জানাবো, আসবো এই খবরগুলোতে। জামাল উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি। বৃহত্তম এবং সেরা বাজেট যেটি মাননীয় অর্থমন্ত্রী বলবার চেষ্টা করেছেন, আপনার দীর্ঘদিন ধরে এই বিটে সাংবাদিকতা করছেন, এত বড় বাজেট লিখতেও তো বোধহয় আপনাদের অনেক শব্দ ব্যবহার করতে হচ্ছে। যদি সংক্ষেপে সহজভাবে বলেন, বাজেট কি হতে যাচ্ছে আজ? আসলে এই বাজেট যে আজকে আমরা শিরোনামগুলো দেখলাম সব কাগজে বা সব টেলিভিশন চ্যানেলগুলোতেই, এই বাজেটের একটাই বৈশিষ্ট্য যদি আমি বলি, এই বাজেটটা আমাদের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে রেকর্ড পরিমাণ বড় আকারের বাজেট, 4,266 বা সামথিং এরকম। কিন্তু মূল বিষয় হলো যে আমরা যদি একটা বাজেট শুধু আকারে বড় দেই, এটাই কিন্তু মূল প্রজেক্ট হওয়া উচিত না বাজেটের। যে আকারটা আসলে বিষয় না। আমার ইকোনমি যত বাড়বে তত আমার আকার, আমার বিভিন্ন জায়গায় চাহিদা সংকুলন করতে হবে। আমার একটা ডেভেলপমেন্ট কস্ট বেড়ে যাবে, সেখানে আমাকে সংকুলন করতে হবে। তো আকারটা নিয়ে আমি খুব সন্দিহান না। কিন্তু বিষয়টা হলো যে আমি যে আকারটা বাড়াচ্ছি তার মধ্যে একটা বড় পার্ট হলো আমার ডেভেলপমেন্ট বাজেট, যে সেটা আমি কী পরিমাণ দিচ্ছি। আপনি যদি দেখেন 4 লাখ কোটি টাকার মধ্যে 1,52,000 কোটি টাকার মতো হবে আমাদের উন্নয়ন বাজেট, যেটা আমাদের ডেভেলপমেন্ট বাজেট বলি। বাকি টাকাটা কিন্তু অনুন্নয়ন ব্যয়, যেটা সরকারের বেতন ভাতা সহ আদার্স খরচ। তো এখানে আপনি দেখেন যে এটা স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্ন সময় দেখছি যে আমাদের মূলত উন্নয়নের কথা আমরা বলছি, যে একটা বাজেট আসবে, জনগণের প্রত্যাশাও তাই যে আমরা একটা বড় ধরনের উন্নয়নের একটা কৌশল আমরা এখানে পাবো। 1 বছরে সরকার উন্নয়নের জন্য কী কী ব্যয় করবে সেটা আমরা ব্যয় কাঠামোটার আমরা একটা দিক নির্দেশনা পাবো। কিন্তু আমরা দেখলাম যে আসলে উন্নয়নের পার্টটা খুবই কম এবং অনুন্নয়ন ব্যয় যেটা সেটা অনেক বেশি আকারে বাড়ে, প্রতি বছরই এটা বাড়ছে। এটা উন্নয়ন ব্যয় যেটি বলছেন সাধারণত বেতন ভাতা, এর মধ্যে বেতন ভাতা, আমার ডেট সার্ভিস করতে হয়, ঋণের সুদ পরিশোধ করতে হয়, এই কস্টগুলো মিলে সব মিলে অনেকগুলো টাকা আমরা দেখি যে একটা প্রায় 1/3 মতো এটা হয়ে যায়। কিন্তু এটিকে আমাদের জীবনচিত্র পাল্টে দেয় না? এটা আমাদের জীবনচিত্র আমার কিছুটা তো এখানে তো সরকারি এখানে যেটা হয় যে তাদের বেতনটা দিতে হবে, কিন্তু আমার প্রয়োজনটা কত, আমি কোন খাত থেকে নিয়ে আমি টাকাটা দিচ্ছি। যে আমি যদি ব্যক্তিগত জীবনে যদি আপনি আসেন যে আমার আয় কত, সেই অনুযায়ী আমার ফ্যামিলির কস্ট আমি ওইভাবে নির্বাহ করব। কিন্তু আপনি যদি আপনার আয়ের বাইরে যে আপনি খরচ অনেক বাড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি আয়টা আপনি করতে পারছেন না, তখন কি হবে, আপনার ফ্যামিলির বাজেটও মিলবে না। এখন গভর্নমেন্ট এত টাকার বাজেট কালকে আমরা দেখছি, সেখানে আপনি আয় করবেন কোথা থেকে? প্রায় 2,88,000 কোটি টাকার মতো আমরা রাজস্ব খাত থেকে আয় করবো। আয়ের টার্গেটটা উনি দিয়েছেন। হ্যাঁ, যদি আপনি আয় করতে পারেন ভালো কথা, এবং আপনি ব্যয় করতে পারেন, তাহলে বাজেটটা বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখছি যে আপনি আয় করতে পারেন না। গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা আছে যে আমাদের রাজস্ব আদায় টার্গেট ফুলফিল হচ্ছে না, টার্গেটটা অনেক কম হচ্ছে এবং কারেকশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি এত বড় বাজেটের কথা বলবো, আমি উন্নয়নের কথা বলবো বলে আমি বাস্তবায়ন করতে পারবো না। তাহলে আমরা এইভাবে জনগণকে আর কতদিন লাভ দেব? আমরা একটা রিয়েলিস্টিক বাজেট আমরা করে দেখি না। আমি আকার বাড়িয়ে আমি যদি করতে না পারি লাভ নাই, বরং আমার যে সীমিত সামর্থ্য আছে সেটা দিয়ে আমি বাস্তবায়ন করা যায় এরকম একটা বাজেট। 4 লাখের মধ্যে 1 লাখই তো আসলে ঘাটতি, 1 লাখ কোটি টাকা বেশি ঘাটতি হবে। হ্যাঁ, তো এই টাকাটা এখন আবার এখানে দেখেন ঘাটতিটা আমি কিভাবে আসবে? আমার রেভিনিউটা যেটা আমি টার্গেট ধরে নিয়েছি সেটা তো আদায় হবে না, তারপর আমি ধরে নিলাম এই টার্গেট, আর বাকি যে ঘাটতিটা আসছে এটার জন্য আমাকে বিদেশি ঋণ নির্ভর হতে হবে, অথবা আমি ঋণ না পেলে আমি আমার ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিতে হবে, সঞ্চয়পত্র থেকে ঋণ নিতে হবে। মানে আমার অভ্যন্তরীণ উৎস থেকে যদি আবার ঋণ নিই, তার একটা ইফেক্ট আমার প্রাইভেট সেক্টরে পড়বে, যে তখন প্রাইভেট সেক্টর ঋণ পাবে না। তাহলে প্রাইভেট সেক্টর যদি ঋণ না পায়, ওখানে আমি ইনভেস্টমেন্টটা আমার হবে না, ইনভেস্টমেন্ট না হলে আমার এমপ্লয়মেন্ট হবে না। তাহলে ইকোনমিতে আমি যে মানি সার্কুলেশন করে বা ইকোনমিকে যে আপডেট করার জন্য আমি চেষ্টা করছি, সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে না। আরেকটা জিনিস এখানে আপনার দেখতে হবে যে এই বাজেটে ভ্যাট আইনটা একটা নতুন ইস্যু হচ্ছে। আমরা এটা নিয়ে আমি অবশ্যই আপনার কাছে এই ভ্যাট আইন নিয়ে আসবো এবং তার বাস্তবায়ন এবার ঠিক কী হতে যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে আপনার কাছে কথা বলবো। আবু সাইদ খান, আপনার কাছে যেতে চাই, ব্যক্তিগত জীবনে বাজেট আসলে আমাদেরকে কতখানি লাভবান করে, যেটি জামাল উদ্দিন বলছিলেন, আপনি যদি একেবারেই সেই সরলীকরণ করেন যে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষার বাজেট দিলাম, কিন্তু বাস্তবতা ব্যক্তিগতভাবে আমার পরিবার কতখানি তাতে লাভবান হলো, সেটি আসলে সেইভাবে যদি সরলীকরণ করতেন।
সেটা হতে পারে। আমাদের সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে যে আমাদের বড় সম্পদ হচ্ছে মানুষ। আমাদের 16 কোটি মানুষ, 32 কোটি হাত, এবং এই হাতগুলোকে কি করে সবল এবং কর্মক্ষম করা যায় বাজেটের সেটাই মূল বিষয় হওয়া উচিত। এবং সেটা করতে হলে এখানে আমরা দেখি যে মানুষে মানুষে বৈষম্য বাড়ছে, উন্নয়ন হচ্ছে, মানুষে মানুষে বৈষম্য বাড়ছে, ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে, শহরের সঙ্গে গ্রামের বৈষম্য বাড়ছে। বাজেটে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার দরকার, কিন্তু আমরা এই বিষয়গুলোকে সেইভাবে অ্যাড্রেস করতে আমরা দেখছি না। এবং যে কারণে যেমন ধরুন যে আমাদের গতানুগতিকভাবে যেমন এগুলোকে অ্যাড্রেস করতে হলে বিশেষ করে আমাদের যারা শিশু কিশোর তরুণ তাদেরকে যদি কর্মক্ষম এবং তাদের সক্ষমতা বাড়াতে হয় তাহলে কি করতে হবে, আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয়টা বাড়ানো দরকার। কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে গতানুগতিক, বহু চেষ্টার পরে ওই যে শিক্ষা খাতে 4-এর উপরে আর যাচ্ছে না, তো স্বাস্থ্য বোধহয় কত 2-এর ভিতরেই ঘুরপাক খাচ্ছে। এবার সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি। এই জায়গাগুলোকে আমার বক্তব্য হচ্ছে যে সেখানে হচ্ছে যে শিক্ষাকে এবং ইউনেস্কো এদেরও প্রস্তাব হচ্ছে যে 20% নিয়ে আসা, কিন্তু আমরা কখনো সেটা শুইতে পারছি না, সেখানে পৌঁছতে পারছি না। স্বাস্থ্যটাও উন্নত হচ্ছে না এবং এখানে মানুষ বাড়ছে, কিন্তু এখানে যে স্বাস্থ্য খাতটা মানে কি, এখন এটা তো বেসরকারি খাতের পর চলে গেছে। এখানে রাষ্ট্রীয় খাতকে ডেভেলপ করা, যেখানে গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, শ্রমিকরা যেখানে চিকিৎসা পেতে পারে, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করছে না। তাহলে ওই জায়গাগুলোকে অ্যাড্রেস না করলে আমি যদি আমার অবস্থান যদি থাকে অর্থনৈতিকভাবে দরিদ্র কিংবা দরিদ্র সীমার কাছাকাছি অবস্থানে, তো সেই জায়গার মানুষরা তাদের কাছে বেনিফিট যাওয়াটা খুব কঠিন। তো সেই জন্য বাইরের চাকচিক্য না এনে আমাদের উচিত হচ্ছে যে যারা এখনো তো 4/1 দরিদ্র সীমার নিচে আছে তারা যাতে বেনিফিটেড হতে পারে, তারা যাতে সুবিধাটা পায়। 1, 2 নম্বর হচ্ছে এখানে যারা যে আমাদের যারা শিক্ষা হচ্ছে তারা যাতে শিক্ষিত হয়, শিক্ষার পরে প্রশিক্ষণ পায়। এমনকি যারা শ্রমিক স্বল্প শিক্ষিত তাদেরকেও আমরা বাইরে চলে যাচ্ছে, জীবিকার তারা যারা বাইরে যাচ্ছে তাদেরকেও আমরা অদক্ষ শ্রমিক হিসাবে যাচ্ছে, তাদেরকে আমাদেরকে দক্ষ করার জন্য পর্যাপ্ত ট্রেনিং ইত্যাদির ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই জায়গাগুলো যেমন একটা জিনিস ধরুন যে আমাদের কৃষিটা একটা উন্নতি ঘটেছে কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছে, থমকে দাঁড়িয়েছে। কৃষি ডেভেলপমেন্টের জন্য কৃষিভিত্তিক শিল্পায়নটা দরকার এবং সেখানে যেমন আমাদের অনেক আমরা যা ফসল সবজি সহ টমেটো, আনারস ইত্যাদি পচে যায়, এগুলো কোল্ড স্টোরেজ পর্যন্ত নাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নাই। কিন্তু আমরা কৃষিকে নীতিগতভাবে এবারও বাজেটে দেখবেন অর্থমন্ত্রী বলবে যে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যাপারে কোনো বিশেষ নজর দেওয়া হচ্ছে না। তো এই সব ব্যাপারগুলোকে তাহলে আমাদের যে জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার মানব সম্পদ উন্নয়নের জন্য, সেটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষিতে অগ্রাধিকার দিতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যে বাজেটের সুবিধাটা যেন গরিব মানুষ যারা নিচের দিকে আছে তারা যেন পায়, কিন্তু আমরা উল্টো দিকে আছি, তারা চুইয়ে পড়াটুকু পায়। তো ব্যাপারটা হচ্ছে যে উপরে তেল দেওয়া হয়, তারা একটু একটু করে চুইয়ে পড়ে। যে প্রান্তিকের যে মানুষ তার সুবিধার জন্য শেষ পর্যন্ত তার কাছে পৌঁছে, বাজেটটা আমাদের উল্টো জায়গা থেকে হয় এবং আমরা দেখি এই বাজেটের মধ্য দিয়ে মানে ধনী হচ্ছে আমাদের সমাজে, যারা সুবিধাভোগী যে আরো সুবিধা পাচ্ছে, কিন্তু যারা বঞ্চিত তারা বঞ্চিত হচ্ছে। তাদেরকে উপরে উঠে নিয়ে আসার যে উদ্যোগটা সেটা আমরা দেখছি না। এটি একটি অনেক সময় বলা হয় যে খুবই ট্র্যাডিশনাল একটি অভিযোগ যে এই বাজেটের সবসময় বলা হয় যে বাজেটে আসলে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। বাস্তবে তাই তো হয়। যদি একটু সুনির্দিষ্টভাবে বলতেন। আমি তো বলছি যে যেমন শিক্ষা খাত, যেমন আমাকে যদি সাধারণ শিক্ষা খাতে যদি ব্যয় বাড়াতে না বাড়ায় তখন কি হবে, যেমন গ্রামের স্কুলগুলো, গ্রামের কলেজগুলো কি অবস্থা আছে, সেখানে শিক্ষক নাই, লাইব্রেরি নাই, ল্যাবরেটরি নেই। তো এখন হচ্ছে যে কৃষকের সন্তান, গরিবের সন্তান, সে ওই স্কুলে পড়ছে, ওই কলেজে পড়ছে, কিন্তু ঢাকা এসে প্রতিযোগিতা পাচ্ছে না। তাহলে হবে কি যে শিক্ষা খাতে ব্যয় বাড়িয়ে ওই স্কুলগুলোকে বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যাপার, সে বেনিফিটেড হতে পারে। শিক্ষক যারা আসছেন তারা এত কম বেতনের কারণে এই ধরনের চাকরিতে আসতে উৎসাহিত হচ্ছেন না, সেটা তো আছেই। তারপরে আমি সরাসরি বলি, ধরুন এখানে 20 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, তো আপনি বেনিফিট দেন যে ঠিক আছে গার্মেন্টস শ্রমিকের জন্য এই থোক বরাদ্দ দেওয়া হলো, সেটা দিয়ে তাদের রেশনিং ব্যবস্থা হতে পারে। অতএব সরাসরি তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যায় না, সহযোগিতার হাত বাড়ানো যায় না, এ কথা ঠিক না। এখানে হচ্ছে আন্তরিকতা এবং এখানে হচ্ছে সদিচ্ছার প্রশ্ন, পলিটিক্যাল কমিটমেন্টের প্রশ্ন।
পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে নিশ্চয়ই যায়, যাবে না কেন? আমি প্রণব মজুমদার আপনার কাছে যে এই প্রশ্ন নিয়েই যাই, আসলে আমি অন্য একটি প্রশ্ন আপনার কাছে করতে চেয়েছিলাম, কিন্তু এটি দিয়ে শুরু করি যে যেভাবে আবু সাইদ খান বলছেন যে গার্মেন্টস যারা জড়িত আছেন তাদেরকে সরাসরি এই একটা থোক বরাদ্দ দিয়ে রেশনিং করা, অথবা প্রান্তিক পর্যায়ে যে স্কুলগুলো আমরা জানি খুবই অবহেলিত অবস্থায়, সরকারি বেসরকারি যাই বলুন না কেন, সেখানে অর্থায়ন করে তাদের ভাগ্য চাকা ঘুরিয়ে দেওয়ার একটি চেষ্টা, এভাবে কি বাজেট কখনো হতে দেখেছেন আপনি? না, এইটা বাজেটটা এইভাবে কোনোদিন আমরা দেখিনি, কিন্তু আমাদের এদের প্রতি গুরুত্বটা বেশি দেওয়া উচিত। যারা আমাদের দেশের এখন পোশাক খাতটা হচ্ছে গিয়ে আমাদের আয়ের বড় খাত, তো এখানে যারা কাজ করেন তাদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের জীবিকার যে নিশ্চয়তা, নিরাপত্তা, মানে এগুলো কিন্তু নেই। তারপরে একটা শ্রমিক সকালবেলা একটা মানে খাবারের থলে নিয়ে এসে সকালে ঢুকে সে রাত্রি আবার ওভারটাইম করে যায়, গিয়ে হয়তো দেখা যায় যে তার এই যে সামনে ঈদ আসছে, ঈদের বোনাস, অনেক গার্মেন্টসই কিন্তু বোনাসগুলো তারা কিন্তু ইয়ে করে না, মানে পুরোপুরিভাবে দেয় না, আমি জানি। এবং তারা এই যে যখন গ্রামে যে কথাটা আমাদের সাইদ ভাই বললেন যে গ্রামে থেকে মানুষ শহরে কেন আসে, কর্মের জন্য। আজকে যদি একটা প্রান্তিক কৃষক বা একটা প্রান্তিক কৃষকের মেয়ে যদি গ্রামে সেই সুবিধাগুলি পেত, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যদি আমরা প্রচুর পরিমাণে কিন্তু আমরা বরাদ্দ প্রতি বছরই আমাদের বাজেটে বাড়ানো হয়, কিন্তু যেটা হচ্ছে গিয়ে কি আজকে মানে সব কিছু সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজেশনের কথা কিন্তু আমরা বলছি, কিন্তু ওখানে থাকছে না। এই সমস্ত সুবিধাগুলি না থাকার কারণে কিন্তু এই সমস্ত মানে নিম্নবিত্ত পরিবারের মানে সদস্যরা শহরমুখী হচ্ছে, এই জিনিসটা একটা ব্যাপার। আর আমাদের আমি মনে করি যে আগামীতে যে সমস্ত বাজেটগুলি আছে তাদের সুরক্ষার জন্য এই সমস্ত মানে বিষয়গুলিকে সরকারের বেশি করে নজর দেওয়া উচিত, কারণ এখন আর গ্রাম কিন্তু গ্রাম নেই, গ্রাম কিন্তু শহরের মধ্যে। তারপরেও একটি হিসেবে গতকাল সরকারি একটি বিবিএস এর জরিপেই দেখা গেছে যে 760 জন কমপক্ষে, 759 জন কমপক্ষে মানুষ তারা প্রতিদিন ঢাকায় আসছে তাদের ভাগ্যর উন্নয়নের জন্য, যেটি আপনি বলছিলেন আর কি। এই তারা তো আসলে এই কারণেই আসছে যে ঢাকাতেই বুঝি সব, তাই তো সেটি বলতে চাইছি। না, আমি তাই বলতে চাচ্ছি, কেন ঢাকাতে সব জড়ো হবে? আমি যদি গ্রামের উন্নয়নের কথা বলি, আমি যদি কৃষি উন্নয়ন করি, কৃষক যে কৃষক আজকে ওই যে 10 টাকা দিয়ে আমরা মানে তার কি বলে ব্যাংক অ্যাকাউন্ট করার একটা মানে আমরা একটা প্রচলন করেছি, অনেক অ্যাকাউন্টই হয়েছে। সত্যিকারভাবে কি একজন কৃষক সেই 10 টাকা দিয়ে যে অ্যাকাউন্টটা করেছে সে কি তার টাকাটা সেখানে সে পাচ্ছে? মানে এই যে তার সুবিধা, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করলো, ব্যাংক অ্যাকাউন্ট করে কি সুবিধাটা তারা পেল? মানে গ্রামের ভিতরে তাকে আমি একটা অ্যাকাউন্ট করিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ হয়ে গেল। কৃষকের যে সমস্ত কৃষকের উপকরণের জন্য যে টাকাগুলি আমার মানে বরাদ্দ করা আছে সেগুলি যদি আমি ঠিক সময়ে ওই অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারি, তার যে অধিকারের যে মানে খরচগুলো আছে সেগুলো যদি আমি তাকে পাঠাতে পারি, তাহলে আমার চিন্তা নিয়ে আমাদের এই অ্যাকাউন্টটা করা হয়েছিল সেটা ফলপ্রসূ হতো। তো এখন বাংলাদেশে আমাদের এই যে কথাটা উনি বলেছেন তার আলোচনায়, যে আমাদের দেশে মানে বড়রা সবসময় বড় হয় আর মানে ছোটরা সবসময় ছোট থাকে, এটা মানে উপরের থেকে বাজেটটা। কিন্তু এবার যখন অর্থমন্ত্রী বলছেন যে তার জীবনের উনি বেস্ট বাজেটটি আসলে দিতে যাচ্ছেন, তখন কি আমরা আশাবাদী হতে পারি কিনা? আমি যে জিনিসটা আজকের বাজেটের আলোচনাতে আমার মনে হয়েছে যে উনি অর্থমন্ত্রী কিছুদিন আগে একটা ঘোষণাও দিয়েছেন, উনি কিন্তু মানে এক্সটেম্পো কথাও বলেন মাঝে মাঝে। তো উনি বলেছেন যে যেমন আপনিও জেনেছেন বোধহয় যে 1 লাখ টাকা ব্যাংকে থাকলে 1000 টাকা করে মাসে কাটা হবে। হ্যাঁ, আপনি এই জিনিসটা বলেন যে এখন আমি বিনিয়োগের বিষয় নিয়ে বেশি কাজ করি, আপনি বলেন যে আমাদের বিনিয়োগের মানে নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের মানে যে বিনিয়োগের আসলে বিষয়টি কি 1 লাখ টাকা রাখলে যে 1000 টাকা কমে যাবে এবং আস্তে আস্তে কমতেই থাকবে, এটি কি এই কারণে যে টাকাটি উঠিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করলে শেয়ার বাজার চাঙ্গা হবে? অনেক ধরনের কথা শুনি, এর সাথে যোগসূত্র আছে। শেয়ার বাজারে বিনিয়োগটা অন্যরকম,
এখন কথাটা হচ্ছে আপনি ব্যাংকে টাকা যখন রাখবেন আপনাকে মানে নিশ্চিত একটা আপনার একটা মানে সঞ্চয় ওখান থেকে আসবে। আপনি ব্যাংকে টাকা যখন ক্লোজ করে ফেলবেন আপনার অ্যাকাউন্ট, তখন দেখা যাবে হিডেন কস্ট অন্যান্য আছে, আগবাড়ি শুল্ক, মেনটেনেন্স কস্ট, মানে অনেক ধরনের মানে হেড আছে, যেই হেডে টাকা কেটে রাখা যায়। এখন আমি 3.5% সুদ পাচ্ছি আমি এখন সঞ্চয়ী আমানতে। তো আমি যদি সেই ব্যাংকের অ্যাকাউন্টটা ক্লোজ করি তাহলে দেখা যাবে যে আমার 2% হয়ে গেছে। আবার নতুন আছে যে আপনার মানে সুদের উপরে মানে মানে সুদ কেটে রাখা হবে 10%। যদি আপনার মানে ইনকাম ট্যাক্সের ফাইল থাকে তাহলে আপনার 10%, আর যদি আপনার আইটি না থাকে তাহলে আপনাকে 15% মানে সুদ দিতে হবে। তাহলে এই ব্যাংকের এই বিষয়গুলি একটা শেয়ার বাজার, তো মনে করেন শেয়ার বাজার একটা মানে ঝুঁকিপূর্ণ একটা মানে বিনিয়োগ। এখন আপনি যখন শেয়ার বাজারটা আপনি বুঝবেন তখনই তো আপনি প্রাইমারি মার্কেট কিন্তু মার্কেট না, সেকেন্ডারি মার্কেট কিন্তু মার্কেট। তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু মানে এখন বিনিয়োগের জায়গা, এখন সেভিংস সার্টিফিকেটেও কিন্তু আপনার আগের মতো সুদ নেই। 10% ছিল, এখন আপনি দেখা যাবে 9%। তো এখন বিনিয়োগের জায়গা নেই। এই যারা স্বল্প আয় তারা তো এই সমস্ত জায়গাগুলি তাদের বিনিয়োগের ঠিকানা মনে করে। তো এই জিনিসগুলো কিন্তু এখন আর নেই। তো সুতরাং যে কথাটা উনি বলেছেন যে আমরা মানে বাজেট প্রত্যেকবারই বাজেট দেখি, বাজেটটা হয় মানে বড় লোকদের জন্য তেল দেওয়ার জন্য, আসলে কথাটা কিন্তু উনি মন্দ বলেননি। আমরা একটা বিরতিতে যাচ্ছি এবং জামালউদ্দিন আমি আপনার কাছে আসবো এই যে বিষয়টি প্রণব মজুমদার তুলেছেন সেটি আরো একটু সরল করে বুঝবার জন্য। দর্শক নিশ্চয়ই এই হিসেবটি আপনাদের জন্য দরকার হবে, তখন এই আলোচনায় নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন আশা করি। আমরা ফিরে আসছি একটি বিরতির পরে। দর্শক আবার স্বাগত নিউজরুম সংলাপে। আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, যেটি আজ মাননীয় অর্থমন্ত্রী সংসদে পেশ করবেন। আমাদের তিনজন অতিথির সাথে আবারও পরিচয় করে দিই। সাংবাদিক জামালউদ্দিন এবং আবু সাইদ খান, রয়েছেন প্রণব মজুমদার। যেটি প্রণব মজুমদার বলবার চেষ্টা করলেন আসলে সেটি আরেকটু সরল করে। এটা দুটো বিষয় আমি যাই যে উনি একটা বলছেন যে, বা আপনি যে জিনিসটা বলছেন যে শহরে মানুষ আসছে প্রতিদিন, এটা ধরে আমি একটু আগে বলি যে শহরে কেন মানুষ আসছে। যে আমি পুরো বাংলাদেশে আমরা দুটো কথা বলি, ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণের কথা বলি এবং ডেভেলপমেন্টের কথা বলি। আমরা যদি শহরে এইভাবে মানুষের আসার যে ঢেউটা, যে চিত্র আমরা পাই, তাতে আমরা মনে করতে পারি যে বিকেন্দ্রীকরণ হচ্ছে না এবং আমাদের ডেভেলপমেন্ট ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি আপনার না হয় তাহলে আমার এই ডেভেলপমেন্ট সাস্টেইন করবে না। এখন আপনি দেখেন যে ঢাকা শহরে যে কোনো মানুষ এসে কিছু একটা করে খেতে পারবে এই আশায় সে ঢাকায় আসে, কিন্তু সেই লোকটা যদি গ্রামে কিছু করার তার সুযোগ থাকতো তাহলে সে ঢাকায় আসতো না। ঢাকায় আসার অনেক কষ্ট আছে, ঢাকায় এসেই সে একটা কিছু করতে পারে না, অনেক কষ্ট করতে হবে তাকে। কিন্তু গ্রামে তার নিজের একটা গ্রাম, নিজের বাড়ি, নিজের থাকার ব্যবস্থা আছে, সে ওখানে কিছু পাচ্ছে না। এই যে না পাওয়ার কারণ কি, আমরা যে উন্নয়নের কথা বলতেছি, উন্নয়নটা সমহারে আমাদের এই যে বন্টন হচ্ছে না, আমাদের গ্রোথটা আমরা যেটা বলতেছি আয়টা, অর্থনৈতিক আয়টা তো না হওয়াতে আমি দেখা গেল ঢাকায় সব কিছু করছি, অন্য জায়গায় কিছু করছি না। আপনি সিম্পল একটা বিদ্যুৎ যদি ধরেন, আমরা ঢাকায় আমাদের কত লোডশেডিং কীরকম হচ্ছে, আর আপনি গ্রামে যদি যান 4-5 দিন বিদ্যুৎ থাকে না, ঘন্টায় ঘন্টায় কখন যায় কখন আসে এটা ওর লোকজন বলে যে বিদ্যুৎটা কখন আসবে। তো এই যে যখন পরিস্থিতি, অথচ এটা হওয়া উচিত না। ঢাকার যে মানুষ সেও ট্যাক্স দেয়, আমরা ঢাকায়ও সহযোগিতা করতে চাই যে বিদ্যুতের বিষয়টি, এটি নিয়ে আমি কাজ করি বলে আমি বলছি যে ঢাকাতে লোডশেডিং এর যে হিসেবটি করা হয় যে আমার চাহিদা এত 9500 মেগাওয়াট, আমার দেখা যাচ্ছে যে আমি যোগানো সেটি দিয়েছি এবং বলা হচ্ছে পিডিবির পক্ষ থেকে যে এটি এখন শূন্য, দেশে কোনো লোডশেড নেই। কিন্তু প্রান্তিক পর্যায়ে আমি দেখছি যে বিদ্যুৎ নেই। তো এই কথাটা বললে তো হবে না। লোডশেডিং এখানে আমরা ঢাকায় লোডশেডিং এর শিকার হচ্ছি, গ্রামে তো আছে। ঢাকায় যদি বলা হচ্ছে জিরো, তাইলে এটা তো আমার মনে হয় ঢাকাবাসী সবাই জানে, এখানে সবাই সচেতন যে এটা তো আর তারা দেখছে যে লোডশেডিং হচ্ছে এখানে। তো এটা পিডিবি এগুলো একসময় বলতো সিস্টেম লস, এটা এক একটা অজুহাত আছে। কিন্তু আমার কথা হলো যে আমি এটা অনুযোগ বা অভিযোগের জন্য বলছি না, যে আমাদেরকে এই সমস্যাটা অ্যাড্রেস করতে হবে। তাহলে আমরা ওই রকম একটা প্ল্যান নিয়ে আমরা করি। যেন আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, তাহলে আমার বাজেটে আমি কেন একটা ফোকাস ধরবো না যে আমি এই বাজেট বা 5 বছর 3 বছরে একটা সেক্টর ধরবো, এই সেক্টর আমার 5 বছর পরে আমার আর হবে না।
আমি একটা সেক্টর ফোকাস করে এই বাজেটটা গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধান আমি করে দিলাম। এখন স্থায়ী বলতে পারে যে স্থায়ী তো হবে না, আমার দিন ডিমান্ড বাড়বে, কিন্তু ন্যূনতম তো আমার হচ্ছে কিছুটা, সেই জায়গাটা তো আমরা দিতে পারি। এই জিনিসটা হচ্ছে না। আর উনি আরেকটা পয়েন্ট যেটা বললেন যে ব্যাংকের যে বিষয়টা, বিনিয়োগের যে আমরা আমানতের টাকা রাখি, আপনি এখন জানেন যে আমানতের সুদের হার খুবই কম, এখন 4, 5, 6 এরকম, প্রাইভেট ব্যাংকে একটু বেশি, গভর্নমেন্ট ব্যাংকে অনেক কম। এটার উপরে একটা আবগারি শুল্ক বসানোর চিন্তা করছে সরকার। সেক্ষেত্রে আপনি যে টাকাটা আপনি জমা করবেন, তাতে উল্টো আপনি যদি 1 লাখ টাকা রাখেন, আপনি 1 লাখ টাকা কম নিয়ে আসতে হবে। তার মানে আপনার আসল টাকাটাই থাকবে না, যেই টাকাটা আপনি জমা করছেন সেই টাকা আপনি বাড়তি লাভের জন্য করছেন সেটাই থাকবে না। এটা একটা হিসাব করে আমরা, এটা ইত্তেফাকের রিপোর্টও হয়েছে এই সংক্রান্ত একটা রিপোর্ট। তো যদি অবস্থা হয়, তাহলে আপনি সাধারণ মানুষ, আমি সরল করে জানতে চাই, 1 লাখ টাকা রাখলে 1 বছরে এটি 99,000 টাকা হয়ে যাবে, 99,000 টাকা হয়ে যাবে, 2 বছরে এটি 98,000 টাকা হবে, ব্যাপারটা কমবে, রাইট, এরকমই কমবে। কারণ আপনি ট্যাগ ওখানে আপনার প্রথমত ইনকাম ট্যাক্স দিচ্ছেন, আপনি টাকা ব্যাংকে রাখতো, সঞ্চয় মানে সঞ্চয় আগে সঞ্চয়টা রাখতো, কিন্তু এখন এইটা করা হচ্ছে, আমি জানি না সরকারের হয়তোবা এমন কোনো পলিসি থাকতে পারে যে এখন ইন্টারন্যাশনালি আমরা যে আমাদের ইকোনমি যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বা ইন্টারনালি আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখে আছি, এখানে গভর্নমেন্ট হয়তো এই যে ফ্লোর, যে টাকাটা আইডল পড়ে থাকতো এখানে, সেই আমানতে বা ব্যাংকে সঞ্চয়পত্রে, এই টাকাগুলো সঞ্চয়পত্রে সুদের হারও কমানো হচ্ছে। তো এই টাকাগুলো এখন মার্কেটে চলে আসবে, আপনি খরচ করবেন, খরচ করার পর আপনার একটা ভোগের প্রবণতা তৈরি হবে। তারপর এইটা আমাদের জিডিপিতে এক ধরনের অ্যাড হবে, যে আপনার ইকোনমি আমরা একটা বাবল এখানে দেখতে পাবো, যে না আমার ইকোনমিক অ্যাক্টিভিটি, আমার মানি সার্কুলেশন হচ্ছে, বাধ্য করবে খরচ করতে। অলমোস্ট তাই বিষয়টা এরকম, যে আপনি রাষ্ট্র করবে, মানে আপনার পলিসির কারণে আপনি খরচ করবেন। আপনি যে 1 লাখ টাকা ব্যাংকে রেখে আপনি 99,000 98,000 টাকা তো নেবেন না। সুতরাং আপনি এই টাকা আপনার কাছে রাখবেন, রাখলে কি হবে, আপনি টাকাটা আপনি তো বালিশে গুজে রাখতে পারবেন না, পকেটে রাখতে পারবেন, আপনি খরচই করবেন। আপনার অনেক জিনিস দরকার হতে পারে, আপনার পকেটে টাকা থাকলে আপনার একটু একটা জিনিস কিনবেন বা একটু খরচের এই প্রবণতা, এটা স্বাভাবিক। হয়তো এই ধরনের কোনো পলিসি সরকার আছে যে তাতে ইকোনমিটা চাঙ্গা দেখা যাবে। তো এটা একটা বিষয়। বাট আলটিমেটলি যদি আমরা এইভাবে করতে থাকি, তাহলে যে বিনিয়োগের কথা আমরা বলছি, যেমন আমাদের লাস্ট যে বাজেট এখন শেষ হয়ে যাচ্ছে, এই বাজেটে আমাদের অর্থমন্ত্রী বলছেন যে এখানে প্রায় 28% বিনিয়োগের কথা ছিল, সেটা কিন্তু হয়নি। তো এই যে বিনিয়োগটা যেটা হচ্ছে না, না হওয়ার কারণ কি, আপনি ইলেকট্রিসিটি, গ্যাস, বিদ্যুৎ, আমাদের এখানে মহাসংকট, ইন্ডাস্ট্রিতে আপনি যদি যান, গ্যাস ক্রাইসিসের কারণে, ইলেকট্রিসিটি ক্রাইসিসের কারণে একটা ইন্ডাস্ট্রি মানে তার ক্যাপাসিটি অনুযায়ী সে রান করতে পারছে না। তো ইন্ডাস্ট্রি যদি না চলে, ওখানেও আপনি যারা ইন্ডাস্ট্রি লোকসান দিবে, ব্যাংকে খেলাপি হবে, আপনার কর্মসংস্থান হারাবে লোকজন। তাহলে এই যে এগুলোর সমাধান যদি আমরা না করি, আমি শুধু বাজেটে সুন্দর করে বক্তৃতা দিলাম, সেটা হবে না। আরেকটা বিষয় আছে এখানে, বাজেটের আরেকটা দিক আমি বলি, পলিটিক্যাল দিক, যে ডেভেলপমেন্ট, এটা মানে আসলে এটা পলিটিক্যাল প্রসেস, এটা মনে রাখতে হবে যে ডেভেলপমেন্টটা পলিটিক্সের বাইরে না। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে বা বসে, তখন তাদের পলিটিক্যালি অনেক কিছু চিন্তা করতে হয়। আমরা সেই চিন্তা থেকে আমাদের আলোচনা, যে আমরা একটা রাজনৈতিক সরকার এখন ক্ষমতায়, একটা রাজনৈতিক নেতা, একজন পলিটিশিয়ান, তার জনগণের জন্য যে দায়, যে চিন্তাটা আছে, একজন আমলার কিন্তু সেটা নাই। একজন আমলা কিন্তু যে কোনোভাবে একটা পলিসির পক্ষে বলতে পারে, কিন্তু একজন সরকার, একটা পলিটিশিয়ান কিন্তু সেটা করতে পারবে না। তার জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য, তার একটা দায় আছে। তো এই জায়গাতে যে আপনি যদি ডেভেলপমেন্টটাকে যদি পলিটিক্যাল প্রসেস আপনি মনে করেন, তাহলে আমার মনে হয় যে আমরা যে কথাগুলো বলছি, আমাদের নিড বেসড এই ডেভেলপমেন্টে আমাদের যেতে হবে। আমরা গতানুগতিক ডেভেলপমেন্টের কথা বললে আমরা বাজেটের আকার বাড়িয়ে যেতে চাই। একটি বিষয়, যে 4 লাখ কোটি টাকার বেশি অর্থের বাজেট বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মতো আসছে, সেখানে আপনি বলছিলেন যে 1,52,000 কোটি টাকা হচ্ছে উন্নয়ন খাতে। এর মধ্যে কোন কোন বিষয়গুলো এবার গুরুত্ব পেতে যাচ্ছে বলে যদি আপনি একটু জানেন। এখানে আপনি আমাদের একটা বড় গুরুত্ব পাচ্ছে হলো ফাস্ট ট্র্যাকের প্রজেক্টগুলো, পদ্মা সেতু এর মধ্যে আছে, এইসব আরও 10টা প্রজেক্ট আপনি আমাদের এখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ আরও করিডোর এরকম। কিন্তু আপনি দেখবেন যে শুধু পদ্মা সেতু ছাড়া যে ফাস্ট ট্র্যাকের যে প্রকল্পগুলো আছে, অন্য কোনোটার খুব একটা দৃশ্যমান অগ্রগতি নাই। এখন পদ্মা সেতুটা হচ্ছে, এটা কেন হচ্ছে, ওই যেটা বললাম যে ডেভেলপমেন্ট, এটা হলো পলিটিক্যাল প্রসেস। এখানে জনগণ, পশ্চিমাঞ্চলের সাথে আমাদের সংযোগ, এই পদ্মা সেতুর সাথে জনগণের কিন্তু সম্পৃক্ততা আছে, জনগণ চাচ্ছে যে পদ্মা সেতুটা হোক। কিন্তু পদ্মা সেতু হলে আমরা যদি শুনি যে দেশ উৎপাদন বাড়বে, জিডিপির ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে আমাদের। যমুনা সেতু হওয়ার ফলে আমরা নর্থ বেঙ্গলের সাথে যে কানেক্টিভিটি, আমরা যে সুবিধাটা পেয়েছি, কারণ পদ্মা সেতু হলে আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে এই সুবিধাটা পাবো। তো এর একটা বেনিফিট আমরা অবশ্যই ইকোনমিতে পাবো। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যে এই প্রজেক্টগুলো এত গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এবং এগুলোতে আমরা যে কালক্ষেপণ করে যে আমরা যেভাবে প্রজেক্ট কস্টটা বাড়িয়ে দিচ্ছি, সেটা আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। যে আমি শুধু পদ্মা সেতু যেহেতু প্রায়োরিটি, আমি সেটা বলছি, কিন্তু অন্যান্য প্রজেক্টও আপনি দেখবেন তাই হচ্ছে। আমাদের বিভিন্ন
আপনি যদি ফ্লাইওভারগুলো হচ্ছে বিভিন্ন রকম, আপনি দেখবেন যে প্রজেক্ট কস্ট বেড়ে যাচ্ছে, 7 থেকে 8 গুণ বেড়েছে তার প্রথম প্রথম প্রাক্কলন থেকে এস্টিমেটেড কস্ট থেকে। তো এই যে বাড়ছে, এটা কিন্তু আমাদের জন্য এটা দুশ্চিন্তা, কারণ আমাদের ইকোনমি কিন্তু সেই লেভেলে না, আমরা এটা অ্যাবজর্ব করতে পারবো না। তো আমাদের যদি তার মানে কি, এই যেভাবে খরচ বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে না করে আমরা টাইম বাড়িয়ে যদি আমরা আমাদের টাকাটা, এটা আমি মনে করি যদি ওয়েস্ট হয়ে যায়, তাহলে আমার ইকোনমিতে এটার জন্য আলটিমেটলি আবার আমরা কিন্তু লোকসান। আবু সাইদ খান, আমি আপনার কাছে যেতে চাই। জামালউদ্দিন, আমি আবারও আসবো, ভ্যাট নিয়ে আমরা এখনো কথা বলিনি, যেটি আলোচনা মোটা দাগে ঋণের সুদের পরিশোধের 40,000 কোটি টাকা এই বাজেটে থাকছে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 52,000 কোটি টাকা, সব মিলে প্রায় 92,000 কোটি টাকা থাকছে শুধু এই খাতে। এটি যদি আপনার বিশ্লেষণ আপনার কাছে যদি। আচ্ছা, বাংলাদেশ তো এক ক্ষেত্রে খুবই দৃষ্টান্ত স্থাপন করেছে যে আমরা ঋণ নিয়ে ঋণ ফেরত দিতে পারছি, এদিক দিয়ে বাংলাদেশ কিন্তু সক্ষমতার পরিচয় দিচ্ছে, এটি ইতিবাচক একটি বিষয় আকর্ষণ করেছে। কিন্তু আমার সেই জায়গা মনে হয় যে বাংলাদেশের এখন একটা হিসাব করার ব্যাপার আছে যে আমরা কোন ক্ষেত্রে ঋণ নিব, কোন ক্ষেত্রে নিব না, মানে প্রায়োরিটাইজ কথা বলছেন। হ্যাঁ, আমরা ঋণ পেলেই কিন্তু ঋণ নিচ্ছি, এবং সেই ঋণের থেকে রিটার্ন কি আসছে, আমরা কি সুবিধা পাচ্ছি, এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা কিংবা তথ্যপত্র নিয়ে আমরা কোনো ভাবছি না। আমরা ঋণ পেলেই আমরা মনে করছি যে ডেভেলপমেন্টের জায়গা, অর্থাৎ আমরা ডেভেলপমেন্টের কনসেপ্টটা হচ্ছে যে যত বেশি রাস্তাঘাট দালানকোঠা তৈরি হবে ততই ডেভেলপমেন্ট, কিন্তু ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু হওয়া উচিত মানুষ, এবং সেই মানুষের জীবনে কতটুকু উন্নতি ঘটছে সেইগুলো আমাদেরকে এখন বিবেচনায় রেখে ঋণগুলোকে সেইভাবে গ্রহণ করা উচিত ইত্যাদি। যেমন ধরুন যে আমি আগের কথাটাই আসি যে ঠিক আছে, আমি কৃষিভিত্তিক শিল্প করব, এটাকে যদি আমি প্রায়োরিটি দেই, তাহলে আমাকে সেখানে ঘোষণা করতে হবে যে ঠিক আছে, আমি এখানে 50%, মানে যেখানে আমি 10% নিচ্ছি, মানে নিব, সেখানে আমি 10% কম সুদে, অর্থাৎ আমি 5% সুদে আমি এখানে ঋণ দিব, এটা একটা সিদ্ধান্ত নিতে হবে। কিংবা এখানে শুল্কমুক্ত, আমি এখানে তাদেরকে যে মেশিনারি সেটা শুল্কমুক্ত কিংবা কম শুল্কে আনার সুযোগটাকে অবারিত করব। এই ধরনের আমার বক্তব্য হচ্ছে যে ডেভেলপমেন্ট বেসড এবং এখানে প্রোডাকশন বেসড, উৎপাদন এবং উন্নয়ন ভিত্তিক সরাসরি এই ধরনের শিল্পায়ন এবং এই ধরনের কর্মসূচিগুলোকে গ্রহণ করা উচিত, যার মধ্য দিয়ে মানে সামগ্রিক অর্থনীতিতে আসতে পারে। কিন্তু আমরা ওই জায়গাগুলোকে সরাসরি উন্নয়নের এই ক্ষেত্রগুলোকে আমার মনে হয় সেইভাবে আমরা চিহ্নিত করছি না। একটি বিষয় আপনার কাছে আপনার মতামত জানতে চাই যে এই যে সঞ্চয়টাকে অনুৎসাহিত করা হচ্ছে, যেটি জামালউদ্দিন এবং বলছিলেন যে 1 লক্ষ টাকা রাখলে 1,000 টাকা করে কমতে থাকবে প্রতি বছরে, এটিকে মানে নিরুৎসাহিত করা হচ্ছে ব্যাংকে টাকা রাখার বিষয়ে, আপনার কি মনে হয় এই কৌশল কতখানি কাজে আসছে? আচ্ছা, আমি তো অর্থমন্ত্রী তো অনেক কিছু বলেন কিন্তু মিন করেন না, তো এই ক্ষেত্রে কথার কথা বলেছেন কিনা আমি জানি না। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে আজকের বাংলাদেশের বাস্তবতা, হ্যাঁ পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আছে যে সেখানেই করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে অনেকেই যারা ব্যাংকে থাকেন ইচ্ছে করলে সেটা ইনভেস্টমেন্টে যাবেন না, কিংবা সেই টাকাকে সে আইডিয়ালি ঘরে রাখবেন, বরং ব্যাংকে থাকার মধ্য দিয়ে যে মোবিলিটি থাকতো সে ঘরে এনে রাখলে ওই মোবিলিটিটা আরো নষ্ট হয়ে যাবে, ওই মোবিলিটিটা থাকবে না, মানে আপনি এটি বিশ্বাস করতে চাইছেন না যে এরকম কি হবে? আমি জানি না, অর্থমন্ত্রী তো অনেক ক্ষেত্রে, আমি বলছি যে অর্থমন্ত্রী অনেক ক্ষেত্রে অনেক কথা বলেন কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। তো এই ক্ষেত্রে মানে এটা হবে কিনা আমি জানি না, তবে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে রিয়েলিটি, ইচ্ছে করলে টাকাটা তো ইনভেস্টমেন্টে যাবে না। যেমন একজন বিধবা, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, একজন সাধারণ মানুষ যার কোনো অন্য অ্যাবিলিটি নেই ব্যবসা বাণিজ্য করার জন্য, কিংবা শেয়ার বাজারের এই কলাকৌশল বুঝেন না, উনি টাকাটা কি করবেন? ওনার টাকার জন্য একটা হচ্ছে হয় সঞ্চয়পত্র কিনা, না হয় ব্যাংকে রাখা। এবার ঠিক আছে, ব্যাংকে রেখে যখন লাভ হবে না তখন উনি কি করবেন? ওই টাকাটা তো ঘরে নিয়ে আসবেন। একটি বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাংকে যখন আমি টাকা রাখি তখন ব্যাংক আমার টাকা কমিয়ে দিচ্ছে, অথচ ব্যাংক থেকে আমি যখন টাকা নিচ্ছি তার জন্য যে সুদ সেটি কিন্তু সেই বিষয়ে কিন্তু কিছুই হচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা সমন্বয়টা দরকার, সেইটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কতটুকু, মানে আমি যখন ঋণ নিব তখন কতটুকু পার্সেন্ট নিচ্ছি, আর আমি যখন ব্যাংকে রাখছি তখন কত পার্সেন্ট পাচ্ছি। সঞ্চয় আমি যখন সঞ্চয় অ্যাকাউন্টে টাকা রাখছি তখন সঞ্চয় হিসেবে আমি কত পার্সেন্ট পাচ্ছি। এই জায়গায় আমার মনে হয়, আমি উন্ডা ভালো বলতে পারবেন, দুইজনে অর্থনীতি নিয়ে কাজ করেন, এখানে গ্যাপটা আমার মনে হয় এখানে গ্যাপটা অনেক বেশি। যেমন আমি 3% থেকে 3 থেকে 3.5% হচ্ছে পাচ্ছি, আমি যখন টাকা রাখি 3 থেকে 3.5% পাই, আর আমি যখন
টাকা নেই ব্যাংক থেকে, আমি যখন ঋণ নেই তখন সেটা 13% থেকে 14%। এখন আমি বরং না, এখানে আমি একটু বলে নিই, এখানে হ্যাঁ, আপনার যে স্প্রেডটা হয়, আপনি যেটা বলছেন যে আমি যখন ব্যাংকে ডিপোজিট রাখবো আবার আমি যখন লোন নেব তখন গ্যাপটা, বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে 5% স্প্রেড থাকতে হবে, মানে ঋণের এবং আমানতের সুদের পার্থক্যটা কিন্তু এখানে আছে 5%। কত রিয়েল? কিন্তু রিয়েলি এটা আসলে অনেক ক্ষেত্রে অনেক বেশি না, যেমন আমি তো জানি, আমি তো সাধারণভাবে দেখি যে 13% তো এখন কত সুদ আছে, কত যেখানে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার একটি সিঙ্গেল ডিজিট তো আসে নাই, সিঙ্গেল ডিজিটে আসে নাই। কিছু কর্পোরেট বড় বড় কর্পোরেট হাউস কিছু তারা এই সুবিধাটা পাচ্ছে, এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে না, এবং কিছু কিছু আমাদের হাউজিং বা কিছু ক্ষেত্রে 9.99 এরকম একটা হচ্ছে, আবার সেই এদেরও কিছু সার্ভিস চার্জ এরকম হয়ে যাচ্ছে। এসএমই তে যারা আছে, নিচে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাঝারি এবং ছোট শিল্পগুলা পাচ্ছে না, এবং এখানে মর্গেজ সিস্টেম থেকে আরম্ভ করে বহুত ঘাপলা আমলাতান্ত্রিকতা আছে। মানে একজন বড় ব্যবসায়ী সে তার ফোনের উপর টাকা পেয়ে যেতে পারে, কিন্তু একজন ছোট এসএমই মানে ছোট টাকা পেতে তার টাকা পেতে গিয়ে তার কাগজপত্র রেডি করতে করতে এই প্রসঙ্গে আমি একটু কথা বলি, যে এসএমইর কথা বলছিলেন, যে এসএমইতে আমি একটা বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় থেকে ভালো মেধাবী ছাত্র বেরোলো, তার ইচ্ছে হলো সে ব্যবসা করবে। এখন ব্যবসা করতে হলে তো অতিরিক্ত পুঁজির দরকার, তার হয়তো 3 লাখ টাকা আছে, তার দরকার 10 লাখ টাকা, সে ইনিশিয়াল স্টেজে 10 লাখ টাকা নিয়ে নামলো। এরকম যদি হতো যে আগে যেটা কিন্তু মানে এলআর সরকার সাহেব করেছিলেন বিকল্প প্রজেক্ট করে, ওরকম প্রজেক্ট আসছিল যে আমি সার্টিফিকেট জমা দিলাম, তার বিনিময়ে আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হলো যে 5 বছর পর তুমি এটা পাবা, তোমাকে আমি ব্যাংক লোন দিচ্ছি। কিন্তু ব্যাংকের নিয়মটা সেই মান্দাতারা আমলের সে সনাতনী পদ্ধতিটিকে ব্যাংক টাকা দিচ্ছে যে আপনার সম্পদ আছে, আপনি ঋণ পাবেন। কিন্তু যেই লোকটা মেধাবী, বাংলাদেশের একটা বইয়ের থেকে হয়তো পাশ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলো, বা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে তার মেধা দিয়ে সে একটা ভালো রেজাল্ট করলো, তার ইচ্ছা হলো যে আমি আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে আমি ব্যবসায় দিয়ে এটাকে আমি বড় করব। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, সেই ব্যাংকের নিয়ম আমাকে কোলাটারাল সিকিউরিটি দিতে হবে, তাই আমার যোগ্যতা হচ্ছে আমার মানে আমার সম্পদ। আমার যদি ওই ছেলেটা যদি কোনো সম্পদ না থাকে সেই ক্ষেত্রে তো সে ঋণ পাবে না। তার সেই কথাটাই বলছি, যে কথাটা উনি প্রারম্ভে বলেছেন যে আমরা মানে আমাদের দেশের লোকেরা আমরা ভাবি বড় লোকদের নিয়ে ভাবি, গরিবদের নিয়ে সত্যিকারে ভাবি, কিন্তু গরিবের টাকা কিন্তু গরিব পায় না। কথার কথা, যেমন কৃষি ঋণটা আপনি যেই সময়ে আপনার ফসল তিন ফসলের মনে করেন আপনি, সেই সময় যদি টাকাটা আপনি চারার সময় যদি আপনি টাকাটা পান, তাহলে কিন্তু টাকাটা কাজে লাগাতে পারেন। বীজ কেনার জন্য যদি টাকাটা পান, কাজে লাগাতে পারেন। এমন সময়ে টাকাটা পাওয়া যায় যেই সময় তার অলরেডি উঠে গেল, ধান উঠে গেল, সে গোলায় ধান নিয়ে নিল, তখন সে টাকা তার সঙ্গে আছে পার্সেন্টেজ দিতে। হ্যাঁ, এই 5,000 টাকা হয়তো সে 2,000 টাকা পেল। এখন এই 2,000 টাকা দিয়ে কী করবে সে? তখন কি করে? তখন সে ওই যে কথাটা জামাল উদ্দিন বললেন যে আমরা মানে ইয়েতে ব্যবহার করে, মানে কনজিউমিংয়ে ব্যবহার করে, ভোগ পণ্যে তখন ব্যবহার করে, যে আমার ঘরে একটা টিভি আছে, ঠিক আছে আমি একটা বড় ধরনের স্ক্রিনের টিভি ব্যবহার করি। তাহলে তার যেই 2,000 টাকা কৃষক পেল ঋণ, সেই টাকাটা কিন্তু তার কৃষিতে কাজে লাগলো না, তার ব্যক্তিগত জীবনের কাজে সে লাগালো। তারপরে তার রিকভারি হচ্ছে 90%। হ্যাঁ, আরও কিছু বিষয় আছে। আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পরে আমি আসলে আমাদের ভ্যাট আইন এবং 15% যে ভ্যাট সেটি নিয়ে জামালউদ্দিন আপনার কাছে আসবো, এবং একই সাথে রাজনৈতিক যে বর্তমান যে প্রসঙ্গটি উঠেছে, আপনারা নিশ্চয়ই জানেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, এবং নির্বাচন কমিশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তারা বলা হয়েছে যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন এবং 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন যেভাবে হয়েছে তেমন নির্বাচন আর কেউ দেখতে চায় না। সেই বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো।
দর্শক আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আমরা সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলছি, বাজেটের আলোচনা করছি এবং রাজনৈতিক আলোচনা আমরা এই পার্টে করতে চাই। জামালউদ্দিন, যেটি বলছিলাম যে 15% ভ্যাট, এটি যদি সংক্ষেপে বলতেন কি হতে যাচ্ছে? ব্যবসায়ীরা এতভাবে এটার প্রতিবাদ জানালেন, তারপরেও শেষ পর্যন্ত সেটি থাকছেই। এটা ভ্যাটের যে বিষয়টা আপনি দেখেন যে শুরুতেই ভ্যাটের অর্থটা কি, মানে ভ্যাটের মূল প্রিন্সিপালটা আমি একটু যদি বলি, ভ্যাট হলো যে আমি যদি একটা হোটেল করি, আমি 100 টাকার একটা পণ্য কিনে যদি আপনার কাছে 120 টাকা আমি বিক্রি করি, তাহলে 20 টাকার উপরে আমি 15% ভ্যাট দেবো। মানে আপনি ক্রেতা হিসেবে, ভোক্তা হিসাবে দেবেন, আমি বিক্রেতা হিসাবে আমি এই 15% ভ্যাটটা রাখবো, রেখে আমি সরকার কোষাগারে জমা দেবো। এটা হলো ভ্যাটের মূলনীতি। কিন্তু আমরা এই জায়গাটা থেকে সরে আসছি যে আমরা গ্রসের উপরে আপনি দেখবেন যে 15% ভ্যাট আরোপ করছি। এখন সরকারকে অবশ্যই উন্নয়ন কাজের জন্য তার ব্যয়, দৈনন্দিন লেখা ছিল যে 120 টাকার মধ্যে ওই পরের 20 টাকার উপরেই 15% হবে, এরকম। হ্যাঁ, এটাই ভ্যাটের মূল প্রিন্সিপাল। এটা যখন 91-এ যখন ভ্যাট হয় এবং ভ্যাটের প্রিন্সিপালটাই হলো এটা যে আপনি ভ্যালু অ্যাডের উপরে, এটা ভ্যাটটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজনের উপরে আপনার 15% ট্যাক্স হবে, বা যেটা আপনি হারটা নির্ধারণ করেন, আপনার মোট মূল্যের উপরে কখনো এটা হবে না, গ্রসের উপরে হবে না। কিন্তু আমাদের এখানে মোট মূল্যের উপরে হয়ে যাচ্ছে, টোটালটার উপরে হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। এখন আমরা জানি যে সরকারকে তার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য, তার উন্নয়ন প্রকল্পে ব্যয়ের জন্য অবশ্যই রাজস্ব আয় করতে হবে, এবং রাজস্ব একটা বিশাল টার্গেট, আমরা যেটা আমি বললাম 2,88,000 কোটি টাকার মতো। এখানে এখন এই সরকার যে ব্যয় করবে তাকেও আয় করে দিতে হবে। আমরা অবশ্যই যে একজন নাগরিক হিসেবে আমরা ভ্যাট ট্যাক্স দেব সরকারকে। কিন্তু এখানে ট্যাক্সের যে মূল জায়গাটা হলো আমার ডিরেক্ট ট্যাক্স, যে সেটাই আমরা বেশি দেব। কিন্তু আমাদের এখানে ভ্যাটটা এখন ইনডিরেক্ট ট্যাক্স, এবং সরকার দেখছে সাম্প্রতিককালে যে আমার ইনডিরেক্ট এই ট্যাক্স থেকে, ভ্যাট থেকে আমি অনেক টাকা পেয়ে যাচ্ছি, তখন সে তার মূল ডিরেক্ট ট্যাক্স থেকে সরে এসে সে ভ্যাট আদায় বেড়ে যাচ্ছে। নিয়ম হওয়া উচিত ছিল যে আমার ডিরেক্ট ট্যাক্সের পরিমাণ বেশি হবে, অন্যগুলো কম হবে, আদার ট্যাক্সগুলো। কিন্তু আপনি দেখবেন যে গত কয়েক বছর ধরে আমার ভ্যাটের হার টোটাল রেভিনিউর স্ট্রাকচারে ভ্যাট আদায় বেশি, এবং আগামী বছরের জন্য প্রায় 90,000 কোটি টাকার কাছাকাছি ভ্যাটের শুধু ভ্যাট থেকে এরকম টার্গেট করছে। এখন আপনি ডিরেক্ট ট্যাক্সের বদলে আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অন্যদিকে আপনি চলে যাচ্ছেন। মানে আমি বলছি যে মূল ফোকাসটা কিন্তু ট্যাক্সের অন্যদিকে শিফট হয়ে গেছে, এটা একটা বিষয়। তো এটা অবশ্যই উচিত না। আর 15% যেভাবে আপনি ভ্যাট আরোপ করছেন, এমন কোনো পণ্য নেই। আপনি একজন নাগরিক হিসাবে আপনি একটা পাসপোর্ট, আপনি এই দেশের সিটিজেন, একটা পাসপোর্ট পাবেন, এটা আপনার কোনো সেবা না, এটা আপনার অধিকার। সেই পাসপোর্ট করতে গেলে আপনাকে 15% ভ্যাট দিতে হচ্ছে। তো এটা তো তার মানে কি, রাষ্ট্রের কাছ থেকে আপনি কী পেলেন একজন নাগরিক হিসাবে? আপনি সব কিছুকে এখন সেবার আওতায় এনে আপনাকে 15% ভ্যাট দিতে হবে। তো এই যে এমন কোনো পণ্য এখন আপনি নাই যে ভ্যাট দিচ্ছেন না, পরোক্ষভাবে ভ্যাট আপনি দিচ্ছেন, আপনি বাজারে শপিং করতে যাচ্ছেন, এবং কোনো কোনো পণ্যের উপর আপনি একাধিকবারও দিচ্ছেন। এটা একটু বুঝে নিতে চাই যে পাসপোর্টের কথা আপনি বললেন, যে পাসপোর্টে ধরা যাক যে 700 টাকা খরচ, এই খরচ তো সরকার নির্ধারণ করেছে, এই খরচ আমার এখানে কোনো ভূমিকাই নাই এই খরচ নির্ধারণে। তার মানে এটি 600 টাকা হতে পারতো, এটি 500 টাকা হতে পারতো। তার মানে সরকারের নির্ধারিত যে মূল্য, সেটির সাথে আরো 15% ভ্যাট দিতে হবে। হ্যাঁ, আপনাকে, মানে আপনি সরকার এটাকে একটা সেবা হিসাবে টার্ন করে দিয়েছে, যে আপনার একটা অধিকার। আমি মনে করি যে একজন ব্যক্তি হিসাবে আমি এই দেশের নাগরিক, আমার একটা পাসপোর্ট থাকা আমার নাগরিকত্বের সেটা স্বীকৃতি বাইরে বহির্বিশ্বে। তো এটার জন্য আমি কেন, এটা তো বাড়তে আমার কোনো সেবা হিসাবে আমি এটাকে মনে করি না, তাহলে আমি এটার জন্য কেন 15%? কিন্তু যেটি আমরা জানতাম যে আগে ও প্রায় 1900টি পণ্যের উপরে এই 15% বাইরে ছিল, এবার সম্ভবত এই বিতর্কের পরে আরো 200 পণ্যর উপরে। এটা আগে যেভাবে ছিল, এটা এখন যে ভ্যাট আইনটা কার্যকর হচ্ছে, এতে প্রথম কথা হলো সব ঢালাওভাবে সব কিছুর উপরে 15% ভ্যাট আরোপ হবে এক। কিন্তু যেহেতু ব্যবসায়ীদের একটা বিতর্ক আছে, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটা নিয়ে আপত্তি করেছেন, এবং একটা পলিটিক্যাল, আমি যেটা বললাম যে এটা পলিটিক্যাল, সরকার তার দায়িত্ব জনগণের প্রতি আছে। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় এটা নিয়ে কথা বলেছেন, প্রধানমন্ত্রী নিজে কথা বলেছেন, আমরা যেটা পত্রিকায় দেখেছিলাম, যে এটাকে কমিয়ে আনা যায় কিনা। এখানে রাজস্ব বোর্ড বা অর্থমন্ত্রী একটা বিষয় হিসাব করে দেখেছেন যে 4-5টি খাত থেকে ভ্যাটের বড় অংশ আয় হয়, যদি ঢালাওভাবে ওইটা কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক টাকা রেভিনিউ কমে যাবে। তো এই কারণে তারা কিছু পণ্য এখন এবার বাইরে রাখছেন, রেখে ওই খাতগুলোতে 15%ই আরোপ করছেন। মানে 15%ই আরোপ হবে, কিন্তু কিছু প্রোডাক্ট এটা এই বছরের জন্য অব্যাহতি থাকবে। কিন্তু তার মানে এই না যে এটা যে কোনো সময় ইনক্লুড করা যাবে না, যে কোনো সময় একটা এসআরও দিয়ে এটা ইনক্লুড করে দেওয়া যায়। আপনি জানেন যে এটা 12%, 15% নিয়ে অনেক বিতর্ক আমরা শুনেছি ভ্যাটের হার নিয়ে, এবং এটা 12% হবে, 13% হবে, এইভাবে ছিল। তো ফাইনালি অর্থমন্ত্রী বলে দিয়েছেন যে না, এটা 15% হবে, কিন্তু কিছু প্রোডাক্টে, কিছু পণ্যের ক্ষেত্রে সীমাটি বাড়ানো হবে। হ্যাঁ,
আমি ছাড় দিয়েছে। আবু সাইদ খান আপনার কাছে যেতে চাই, রাজনৈতিক সংবাদ নিয়ে কথা বলতে চাই, যেটি বলছিলাম যে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন অথবা 2014 5 জানুয়ারি নির্বাচন এমনটি আর যেন না হয়, সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং নির্বাচন কমিশন একটি তারা আলোচনা করেছেন এবং দুপক্ষেই একই রকম সুর ছিল যে না, এরকম যেন আর না হয়। আচ্ছা, আমি এটা আরেকটার একটু সূত্র ধরে তারপরে বলি, একটু কমেন্ট করি। সেটা হচ্ছে যে আমার তো এই মানে এই যে 16 কোটি লোকের দেশে আমরা কত 16 লাখ মানুষ দিচ্ছি, মানে আয়কর দিচ্ছে। এইটাকে কেন 32, কেন তার চেয়ে এটাকে 48 করা যাবে না? এটা একটা বলছিলেন যে দুই নম্বর হচ্ছে যে যারা ট্যাক্স দিচ্ছে তারা যা দেওয়ার দরকার সেটা দিচ্ছে কিনা সেটা। আর 3 নম্বর হলো যে আমি ভ্যাট দিচ্ছি, আমি দোকানে গিয়ে ভ্যাট দিচ্ছি, ওই ভ্যাট গভর্নমেন্টের কাছে পৌঁছছে কিনা, মানে এটা রাষ্ট্রের কাছে যাচ্ছে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে 15% ভ্যাট হলে আপনি যদি কোনো রেস্টুরেন্টে আমি টাকাটা দিয়ে আসলাম, হ্যাঁ, সেটি ওই টাকাটাকে যাচ্ছে কিনা, রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে কিনা, আমার কাছে এই সব ব্যাপারে আমার মনে হয় এখানে ফাঁক ফোকর রয়ে গেছে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করছি। কিন্তু এটি তো বিপুল পরিমাণ অর্থ। হ্যাঁ, বিপুল পরিমাণ অর্থ, তারপরে যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে ফাঁকি দিলে সেটা ধরার পদ্ধতিটা কি আমি জানি না। এগুলো আরো সময় নিয়ে আলাপ হতে পারতো। তো আমি আমাকে যে প্রশ্ন করছেন ওখানে চলে আসি। সেটা হলো যে হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই 15 ফেব্রুয়ারি এবং 5 জানুয়ারির মতো নির্বাচন আমরা চাই না। এইটা বাণীকাটের বলার দরকার নেই, আমরা চাই না, বরং এদেশের জনগণ চায় না, এবং এই রিয়ালাইজেশনটা পলিটিক্যাল পার্টিগুলো হওয়া উচিত। যদিও সরকারও বুঝতে পেরেছেন যে ওই ধরনের আর একটা নির্বাচনকে নিয়ে, ওই ধরনের একটা একতরফা প্রশ্নবিদ্ধ নির্বাচনকে নিয়ে তার সামনের দিকে আগানোর সুযোগ নেই, যে কারণে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই বলছেন যে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এবং সেটা বলছেন। আর একটা হচ্ছে যে সেখানে বিএনপিও অংশগ্রহণের ব্যাপারে তার আগ্রহ দেখেছে, সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হওয়ার ক্ষেত্রটা তৈরি হয়েছে। যদিও এখানে রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। হ্যাঁ, বিএনপি তো অনেক কিছু বলছে যে নির্বাচন কমিশনের দায়িত্বটা হবে তার জনগণের কাছে এই কমিটমেন্টটা দেয়া। বার্নি কার্ডের সঙ্গে আলোচনাটা ব্যাপার না, চুক্তিটা বার্নি কার্ড এবং বাংলাদেশ সরকার না, চুক্তিটা হওয়ার দরকার, আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার দরকার পলিটিক্যাল পার্টির সাথে পলিটিক্যাল পার্টির, এবং পলিটিক্যাল পার্টি এবং সরকারের সঙ্গে জনগণের এই আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর দরকার, এবং জনগণের কাছে সেই আস্থার জায়গায় নিয়ে আসা যে তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চাইছে, এবং কিভাবে দিতে চাইছে এটা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। কেন দেশের মালিক তো জনগণ, অতএব জনগণের কাছে, জনগণ কিন্তু ওই ধরনের নির্বাচন চায় না। অতএব তাহলে একটা অর্থবহ নির্বাচন দিতে হলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেইটা ফয়সালা করতে হবে। প্রণব মজুমদার, আপনার কাছে যেতে চাই, দেশের মালিক জনগণ যেটি বলছিলেন, কি অর্থনীতি কি রাজনীতি, সেক্ষেত্রে কি আসলে এটি প্রতিফলিত হচ্ছে? আমার যে জিনিসটা হচ্ছে গিয়ে কি, মানে গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে যে আমার ভোটাধিকার প্রয়োগ, আমার অধিকারকে আমার অধিকার আদায়, এটা হচ্ছে কি আমার প্রথম, মানে আমি গণতন্ত্রের প্রথম শর্ত আমি মনে করি। তো নির্বাচন হচ্ছে প্রত্যেকের অধিকার, সেখানে যদি তার পছন্দের মানে প্রার্থীকে সে যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে অবশ্যই সেই নির্বাচন সবার কাছেই গ্রহণযোগ্যতা পায়। তো আমি ওনার সাথে একমত পোষণ করছি যে আমরা এমন নির্বাচনই চাই যে নির্বাচনে পরে কোনো ধরনের সংঘাত হবে না, সবাই মেনে নেবে যে হ্যাঁ এরকম একটা নির্বাচন। আমাদের কিন্তু বাংলাদেশে অতীতে নির্বাচন হয়েছে, ভালো ভালো নির্বাচনও হয়েছে, এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারছি বিশ্বের কাছে। তো আমি মনে করি যে আমরা সেরকম একটা মানে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। আর ভ্যাট প্রসঙ্গে যদি আমাকে বলতে চান, আমি একটা জিনিস বলবো, আবারও সেই ঘুরে ফিরে ওই মানে নিম্নবিত্ত পরিবারের কথাই আসছে যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যে বিক্রয় কর আর যে ভ্যাট সেটা কিন্তু সমান হয়ে যাবে যদি এই নতুন ভ্যাট আইনের যে এটা আমি দেখেছি সেটা যদি বাস্তবায়ন হয়। তো তাহলে আমাদের ওই ক্ষুদ্র মাঝারি শিল্পের যে বড় বড় মানে এখন যে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের কিন্তু বড় ধরনের একটা বিপ্লব হয়েছে আমাদের গত 2 দশকে। তো সেখানে কিন্তু একটা মানে সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয়েছে আর কি, যে বিক্রয় কর প্লাস মানে ভ্যাট
এই দুইটা আচ্ছা, সমান এখন হয়ে যাবে। শিক্ষা এবং স্বাস্থ্য কি ভ্যাট মুক্ত থাকছে নাকি ওখানে না ভ্যাট না, দেওয়া হচ্ছে? কোথাও না, সেটা তো সেবা খাতের মধ্যেই, শিক্ষা ও সেবা খাত মানে সবকিছুই এখন সেবা খাত। কারণ ভ্যাটের আওতা এত মানে প্রসারিত হয়েছে, এখন সবকিছুকেই গভর্নমেন্ট মানে সেটাকে সেবা খাত বলে আখ্যায়িত করছে, যার কারণে তাদেরকে ওই আমরেলায় নিয়ে আসা হচ্ছে। না জামালউদ্দিন, শেষ করবেন আপনি। মাথায় নির্বাচন, নজরে ট্যাক্স, এর মধ্যে রাজনীতিও আছে, এর মধ্যে অর্থনীতিও আছে, যদি শেষ করতেন। আমার মতে যে বিষয়টা নির্বাচনের সামনে, নির্বাচন নিয়ে যে একটা বাজেটের কথা আমরা বলছি, প্রকৃত অর্থে আমি যদি বলি যে নির্বাচনের বিষয়টা এই বাজেটের মাথায় ছিল না। আপনারা হয়তো বাজেট বক্তৃতায় দেখতে পারবেন সুন্দর, কারণ আরো একটি বাজেট আছে নির্বাচনে, সেই কারণে বলছি না। কিন্তু বাজেট করতে গিয়ে বাজেট যেসব মেজার্সগুলো নিয়েছেন অর্থমন্ত্রী মহোদয়, আপনারা সেটা দেখবেন যে আসলে নির্বাচনটা ওনার মাথায় ছিল না, বরং উনি অনেক কথার ফুল জুড়ি দিয়ে অনেক সুন্দর কথা বলে বাজেট বক্তৃতা আপনারা কালকে পাবেন। কিন্তু নির্বাচনের কথা যদি থাকতো তাহলে সেখানে শিল্পের জন্য থাকতো, দেশের উন্নয়নের জন্য আরও বিশদ পরিকল্পনা, ওনার কর্মকৌশল থাকতো, সেই জিনিসটা কালকে আপনারা দেখতে পারবেন। 4 লাখ কোটি টাকার বাজেটের পরও আপনি কেন এমনটি বলছেন? 4 লাখ কোটি টাকা, আমি শুরুতেই যে প্রসঙ্গ দিয়ে আমি বলছিলাম আপনাকে যে আকারটা বড় কথা না, বাস্তবায়নটা বড় কথা। কিন্তু অর্থমন্ত্রী বলছেন যে এটি তার জন্য একটি অনেক বড় আত্মতুষ্টি যে 4 লক্ষ কোটি টাকার বাজেট দিচ্ছেন এবং আগামী বছর 5 লক্ষ কোটি টাকার বাজেট। সেটা যদি বলেন যে অর্জন বলে উনি মনে করেন, সেটা যদি বলেন যে আমি মনে করি যে বাংলাদেশের বাজেট 8 লাখ কোটি টাকা, আরো বেশি কোটি টাকার হওয়া উচিত যদি আমি বাস্তবায়ন করতে পারি। আমি আপনাকে বললাম যে আপনাকে আমি অনেক বড় কিছু দেব, কিন্তু আদতে শেষ পর্যন্ত আমি দিতে পারলাম না, তাহলে কি এটা আমার তুষ্টির, এখানে আমার কোনো তুষ্টির বিষয় আছে? তা আমি তেমনটি মনে করি যদি নির্বাচনের বিষয় মাথায় থাকতো, আরও কিছু জনকল্যাণের পদক্ষেপ আরও থাকতো, আরও বেশি মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার বিষয়টা থাকতো, আরও বিভিন্ন খাত থেকে ভ্যাটের যে ওভারল্যাপিংটা হচ্ছে সেটা কীভাবে না হবে সেই বিষয়গুলো এখানে থাকতো। আমার ইন্ডাস্ট্রি চলছে না, গ্যাস বিদ্যুৎ, আমি তো বললাম আপনি খোঁজ নিয়ে দেখেন যে সিরিয়াসলি ক্রাইসিস হচ্ছে, এনার্জির ক্রাইসিসটা, এটা কীভাবে মোকাবেলা করব, আমি সেই বিষয়গুলো নিয়ে আরও দিক নির্দেশনা থাকতো। আমি ফাস্ট ট্র্যাকের কথা আমি বলছি যে বিশেষ গুরুত্ব পাচ্ছে, গত বাজেটও ছিল, কিন্তু আপনি দেখেন বললাম পদ্মা সেতু ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নাই অন্য প্রজেক্টগুলোতে। তাহলে যেগুলোকে আমি অতি গুরুত্ব দিচ্ছি সেগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে আমি 4 লাখ কেন, আমি আরও বেশি কোটি টাকার বাজেট করে আমি মনে করি আমি একজন ইকোনমিক রিপোর্টার হিসাবে এতে আত্মতুষ্টির কিছু নাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় শেষ, তবুও প্রত্যাশা ভালো বাজেটের, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।